সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি শামসুদ্দিন, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের সাথে আজকে নবম এবং দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই পদার্থের গঠন অংশের আজকের যে টপিকসগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব, সেই টপিকসটি হচ্ছে পরমাণুর শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরের ধারণা আর ইলেকট্রন বিন্যাসের নীতি। এই তিনটা বিষয়ের উপর আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই আসা যাক পরমাণু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তোমরা নিশ্চয়ই বোর পরমাণু মডেল পড়েছ, এবং বোর পরমাণু মডেল ওনার প্রথম স্বীকার্যে উনি বলেছেন যে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলা পরমাণুর যে কোনো কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারে না। অবশ্যই পরমাণুগুলার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। মানে একটা নির্দিষ্ট বৃত্তাকার অনুমোদিত নির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারবে। এই নির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে বোর পরমাণু মডেলের উনি তাদেরকে প্রধান শক্তি স্তর বা অরবিট নামে অভিহিত করেছেন। তাহলে যদি আমি একটা পরমাণু আঁকি, ধরো এইটা একটা নিউক্লিয়াস এবং চতুর্দিকে একটা বৃত্তাকার কক্ষপথ, এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলা আবর্তন করবে। এই যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ বললেন, উনি এগুলাকে এন দ্বারা সূচিত করেছেন, অর্থাৎ নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলোকে তিনি এন দ্বারা সূচিত করেছেন। অর্থাৎ এন এর মান যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এন এর মান যখন 2 হবে তখন এটা দ্বিতীয় শক্তি স্তর, এবং এন এর মান যখন 3 হবে তখন সেটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এই শক্তি স্তর ইলেকট্রনগুলো আবর্তন করবে। এখন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস যে একটা নিয়ম আছে, অর্থাৎ একটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ করতে পারে তার একটা সূত্র আছে, অর্থাৎ ধারণ ক্ষমতা, অর্থাৎ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। মানে এই সূত্রের মাধ্যমে, মানে সূত্রের উপর ভিত্তি করে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। যদি n এর মান 1 হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তর হয়, অর্থাৎ প্রথম শক্তি স্তর n = 1 হলে তাহলে তার ভিতরে যে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, কতটা ইলেকট্রন প্রবেশ করবে? অর্থাৎ 2 × 1², অর্থাৎ দুইটি ইলেকট্রন প্রবেশ করবে। তো দ্বিতীয় শক্তি স্তর n = 2 হলে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে কয়টা? 2 × 2², 2 × 4 = 8টি ইলেকট্রন প্রবেশ করবে। তো তৃতীয় শক্তি স্তর অর্থাৎ n = 3 হলে সেখানে ইলেকট্রন যে প্রবেশ করবে 2 × 3², 9 × 2 = 18, অর্থাৎ 18টি ইলেকট্রন প্রবেশ করে। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে অর্থাৎ n = যদি 4 হয় তাহলে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে 2 × 4², অর্থাৎ 32টি ইলেকট্রন প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখি যে n = 1 হলে আমরা বলেছি প্রথম শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তরকে কে দ্বারাও প্রকাশ করা যায়। আবার n = 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, এটাকে আবার l দ্বারাও প্রকাশ করা যায়। আবার তৃতীয় শক্তি স্তর যেটা 3, এটাকে আবার m দ্বারাও প্রকাশ করা হয়। আবার চতুর্থ শক্তি স্তর n দ্বারাও প্রকাশ করা যায়। অর্থাৎ k মানে প্রথম শক্তি স্তর, l মানে দ্বিতীয় শক্তি স্তর, m মানে তৃতীয় শক্তি স্তর, আর n হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এইভাবে m এর পরে n এর পরে o p এইভাবে শক্তি স্তর যদি থাকে, তাহলে যদি আরও ভবিষ্যতে যদি বের হয় তাহলে এই শক্তি স্তরগুলো থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা শক্তি স্তরে অর্থাৎ প্রথম শক্তিতে সর্বোচ্চ 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে, এর উপরে আর পারবে না। ঠিক তেমনি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি এবং চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারবে।
আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দেখি, যেমন হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ তার 2টি ইলেকট্রন আছে, সুতরাং সে শুধুমাত্র এই প্রথম শক্তি স্তরেই 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। আচ্ছা, যদি আবার দেখি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে সে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন প্রবেশ করবে এবং তার অবশিষ্ট থাকবে একটা ইলেকট্রন। এই একটি ইলেকট্রন সে এই দ্বিতীয় শক্তি স্তরের প্রবেশ করবে, অর্থাৎ অবশিষ্ট ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। আবার যদি আমরা দেখি সোডিয়াম 11, তো সোডিয়াম 11-র ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা গেল, তাহলে থাকলো কয়টি? 2টা যদি প্রবেশ করে থাকলো 9টি। 9টির মধ্যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি, তার 9টার মধ্যে 8টি ইলেকট্রন প্রবেশ করলো, তো কয়টা হলো? 10টা। থাকলো কয়টা? একটা। এই একটা ইলেকট্রন সর্বশেষ মানে তৃতীয় শক্তি স্তরে, মানে পরবর্তী যে শক্তি স্তর আছে সেই শক্তি স্তরের ইলেকট্রনটা প্রবেশ করবে, অর্থাৎ 2টি 8টি, তারপরে তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ এইভাবে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে প্রবেশ করবে। এখন প্রশ্ন হলো যে এই 2টা ইলেকট্রন বা 8টি ইলেকট্রন বা 18 বা 32 এই ইলেকট্রনগুলো কি একসাথে থাকবে নাকি আলাদা আলাদা থাকবে? অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যে ধারণাটা সেটা হচ্ছে উপশক্তি স্তরের ধারণা, অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে সজ্জিত থাকবে, সেই সজ্জিতটা বিষয়টাই হচ্ছে উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তর যেহেতু n দ্বারা প্রকাশ করা হয় এবং n এর মানটা 1 থেকে শুরু, 1 2 3 আপ টু এভাবে চলবে। আবার উপশক্তি স্তর হচ্ছে প্রধান শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনগুলা কিভাবে আলাদা আলাদা থাকে, উপশক্তি স্তরে আলাদা আলাদা থাকে, সে আলাদা আলাদা কীভাবে থাকবে সেইটার মানটা L দ্বারা প্রকাশ করা হয় উপশক্তি স্তর। এই L এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, অর্থাৎ n = 1 হলে আমরা উপশক্তি স্তর L = 0 লিখতে পারি। আবার n = 2 হলে উপশক্তি স্তর L = আমরা 0 1 লিখতে পারি। আবার n = 3 হলে উপশক্তি স্তর L = 0 1 2 লিখতে পারি। আবার n = 3 হলে উপশক্তি স্তর L = 0 1 2 3 এভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা এটা জানবো যে 0 মানে কি। 0 যে শক্তি স্তর, উপশক্তি স্তর 0 হলে আমরা এটাকে S দ্বারা প্রকাশ করব, একটি। এখানে কয়টা 0 মানে একটা, অর্থাৎ এখানে অরবিটাল, উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। অরবিটাল মানে একটি অরবিটাল, অরবিটাল একটি, এবং 0 হলে সেটাকে আমরা S অরবিটাল দ্বারা প্রকাশ করি। আবার এখানে অরবিটাল সংখ্যা 0 এবং 1 মানে একটা 2টা, অর্থাৎ দুইটি। তা দুইটি কি 0 হলে S আর 1 হলে আমরা এটাকে P দ্বারা আইডেন্টিফাই করি। আবার যদি এখানে আবার L এর মান 0 1 2, 0 মানে আমরা দেখেছি 0 মানে হচ্ছে S, 0 মানে হচ্ছে S, 1 হচ্ছে P আর 2 হচ্ছে D, অর্থাৎ এখানে 3টি, মোট 3টি। এটা ইংলিশে আমরা লিখি 1 2 3টি অরবিটাল কি S P D। আবার n এর মান যখন 3 মানে তৃতীয় শক্তি স্তরে হয় তখন L এর মান 0 থেকে শুরু হয়, 0 1 2 3, তো 3টা, একটা এখানে 4 হবে। যখন 4 হবে তখন তো 4টা, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে কয়টা? 4টি। অর্থাৎ কি S এর মান 0, 1 মানে P আর 2 মানে D আর 3 মানে F। তোমাদেরকে একটি বিষয়ে বলি যে S P D F এগুলার একটা তো এমনি নামটা আসে না, এটা নির্দিষ্ট একটা নাম আছে, যেমন মানে মিনিং আছে। যেমন S বলতে বোঝায় শার্প, P বলতে বোঝায় প্রিন্সিপাল, আর D বলতে বোঝায় ডিফিউজ, আর F বলতে বোঝায় ফান্ডামেন্টাল। অর্থাৎ এই নামের প্রথম অক্ষর দিয়েই লেখা। S মানে শার্প, P মানে প্রিন্সিপাল, D মানে ডিফিউজ, আর F মানে ফান্ডামেন্টাল। এই নামের প্রথম অক্ষরই S P D
এফ দ্বারা সূচিত করা হয়েছে এবং এগুলোকে বলা হয় উপশক্তি স্তর, আর উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল। তাহলে প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট আর উপশক্তি স্তরকে বলা হয় অরবিটাল। আচ্ছা, এখন আমরা দেখব যে প্রতিটা অরবিটালে কতটি করে ইলেকট্রন প্রবেশ করে। আমরা জানি এস অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করে, পি অরবিটালে 6টি ইলেকট্রন প্রবেশ করে এবং ডি অরবিটালে প্রবেশ করে 10টি এবং এফ অরবিটালে মোট 14টি ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমরা কি হিসাব করি, যদি এস অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করে তাহলে মোট ইলেকট্রন সংখ্যা যেহেতু 1, সুতরাং একটা অরবিটাল আছে শুধু এস অরবিটাল, 2টা ইলেকট্রন প্রবেশ করে অর্থাৎ 2টি ইলেকট্রন। তাহলে এখানে আমরা দেখি দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু 0, 1 মানে এস এবং পি আছে, এসে প্রবেশ করে 2টা, পিতে প্রবেশ করে 6টা, তাহলে 6 আর 2 কত হলো 8টি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করতেছে। তৃতীয় শক্তি স্তরে 0, 1, 2 মানে হচ্ছে এস পি ডি, এসে যদি 2টা হয়, পিতে যদি 6টা হয়, ডিতে যদি 10টা হয়, তাহলে 10 আর 6 16, 17, 18টি অর্থাৎ 18টি। আবার যদি আমরা দেখি চতুর্থ শক্তি স্তরে, মানে চতুর্থ শক্তি স্তরে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে কতটি প্রবেশ করবে, 0, 1, 2, 3 4টা অরবিটাল আছে, এই 4টা অরবিটালে যদি এসে প্রবেশ করে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফেতে 14টা, তাহলে মোট হবে কতটি 14, 10 যোগ 2 যোগ 16 মানে 6 মানে 32, 14 আর 6 20, 20 আর 10 30, 30 আর 2 32টি, অর্থাৎ এই 32টি ইলেকট্রন প্রবেশ করবে। আমরা শুরুতে দেখেছিলাম যে এন এর মান যদি 1 হয় তাহলে কতটা, 2 × 1 স্কোয়ার, এর মানে কত হলো 2টা। আবার 2 × 2 স্কোয়ার মানে কত 8টা। তাহলে যেহেতু 8টা ইলেকট্রন দ্বিতীয় শক্তিতে প্রবেশ করে, 8টা কীভাবে থাকবে, 8টা এইভাবে থাকবে, বুঝতে পারছো। আবার যদি 2 = 2 মানে এন এর মান 3 হয়, 2 × 3 স্কোয়ার মানে কত, 3 3 × 9 = 18টি। তাহলে এখানে থাকতেছে 18টি, মানে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন প্রবেশ করে। এই 18টা ইলেকট্রন কীভাবে প্রবেশ থাকবে, 2s2 2p6 আর মানে s2 p6d10 মানে 18টা। আবার n = যদি 4 হয় তাহলে 2 × 4 স্কোয়ার মানে 4 4 16 2 32 মানে 32টি, এই যে 32টি, অর্থাৎ এইটা হচ্ছে 1s, যেহেতু প্রথম শক্তি স্তর সুতরাং আমি 1 বসাই দিলাম আগে দিয়া শুরুতে। এর মান 2 হলে আমি এখানে লিখতে পারি 2s 2p, এভাবে লিখতে পারি। এর মান 3 যেহেতু সুতরাং আমি লিখতে পারি 3s 3p 3d। আবার যেহেতু এর মান 4 সুতরাং এটা কোন প্রধান শক্তি স্তরের, মানে প্রধান 4 নম্বর শক্তি স্তর, মানে 4s 4p 4d 4f 32টা। সুতরাং আমরা প্রথমে যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করেছিল, এই ইলেকট্রনগুলা প্রধান শক্তি স্তরের ভিতরে থাকা অরবিটালগুলোর মধ্যে কিভাবে ইলেকট্রনগুলা বিদ্যমান থাকে আমরা তোমাকে দেখিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমরা দেখব সর্বশেষ যে টপিক্সটা আছে, মানে ইলেকট্রন বিন্যাসের নীতি, মানে কিভাবে ইলেকট্রন বিন্যাস মানে প্রবেশ করবে, এই বিষয়ে আমরা এখন একটু দেখে নিব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনগুলো প্রবেশ করে। এখন আমরা এই যে আমরা দেখছিলাম যে 1s, তারপরে 2s 2p 3s 3p 3d, এরপর লিখে 4s 4p 4d 4f, এই যে স্তরগুলো আমি দেখছিলাম আগে। এখন শক্তি স্তর কোনটার বেশি, যেটার বেশি সেটা পরে প্রবেশ করবে, আর যার শক্তি স্তর এই উপশক্তি স্তরের মানে অরবিটালের শক্তি কম সেটা আগে প্রবেশ করবে। এখন শক্তিটা আমরা কীভাবে নির্ণয় করব, তো উপশক্তি স্তরের যে শক্তিটা আছে এই শক্তিটার মান আমরা বের করব, অর্থাৎ অরবিটালের শক্তি এই মানটা প্রকাশ করে মানে n + n এর মানের উপর, মানে n + l এর মানের উপর।
এন প্লাস এল এর মান, অর্থাৎ এখানে মান কিন্তু এল এর মান আছে এবং এন এর মান আছে। এন হচ্ছে এই যে 1 2 3 4 এগুলো হচ্ছে এন এর মান, আর এল এর মান কোনটা, মানে এস পি ডি এফ। এস মানে কত, মানে 0। আমরা জানি যে এস মানে হচ্ছে 0, পি মানে হচ্ছে 1, ডি মানে হচ্ছে 2, এফ মানে হচ্ছে 3, অর্থাৎ 0 1 2 3। তো এস প্রথমে আমরা দেখি যে এই যে শক্তি স্তরটা আছে 2s, এটা শক্তি এবং 2p শক্তি কার বেশি। তো 2s এর ক্ষেত্রে n+1 মানে n এর মান হচ্ছে 2, s এর মান হচ্ছে l, যেহেতু s সুতরাং এর মান 0 অর্থাৎ 2। তাহলে 2p এর ক্ষেত্রে 2 প্লাস p এর মান 1, সুতরাং 2 আর 1 3। দেখা গেল অরবিটাল শক্তির ক্ষেত্রে 2p এর শক্তিটা বেশি এবং 2s এর শক্তিটা কম, সুতরাং আগে 2s এ প্রবেশ করবে, তারপরে 2p তে যাবে। আবার আমরা যদি আরেকটা দেখি 2p এবং এই যে 3s, এটার মধ্যে শক্তি কার কোনটার বেশি। তো 2p এর ক্ষেত্রে আবার 3s এর ক্ষেত্রে দেখো, 3s এর ক্ষেত্রে 3 মানে n এর মান 3 আর s এর মান হচ্ছে কত 0, তাহলে ফলাফল কত হলো 3 আর 0 3। দেখা গেল 2p এবং 3s এর উভয়ের শক্তির পরিমাণটা সমান সমান, তাহলে সেখানে কোথায় মানে কোন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, সেই ক্ষেত্রে n এর মান যার কম ইলেকট্রনটি সেই অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ আগে 2p অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে যদি ইলেকট্রন থাকে তাহলে 3s অরবিটালটা প্রবেশ করবে। এইভাবে আমরা শক্তির নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে অরবিটালের শক্তি আমরা নির্ণয় করব এবং ইলেকট্রনগুলো বিন্যাস করব। আমরা সহজে মনে রাখার জন্য তোমাদের পাঠ্যবই একটা চার্ট দেওয়া আছে। আমি তোমাদের এই চার্টটা আমি তোমাকে দেখাতে চাই। যে এই যে চার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে চার্টটা দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ চার্টটা? দেখা যায় এই যে চার্টটা দেওয়া আছে, এখানে 1s এইভাবে দেওয়া আছে, তোমরা এইভাবে সাজিয়ে লিখতে পারো এবং ইলেকট্রনগুলো এই দাগ যে দেওয়া আছে এই দাগ বরাবর কিভাবে প্রবেশ করতেছে ইলেকট্রনগুলো, এটা আমি তোমাকে দেখাবো এবং কিভাবে মনে রাখতে পারবে, সহজে কীভাবে মনে রাখা যায় সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে যেভাবে লিখবে, প্রথমে তোমরা সারিভাবে লিখবে, মানে 1s 2s 3s 4s 5s 6s 7s, অর্থাৎ সব s একসাথে লিখবে, মানে 1s 2s 3s 4s 5s 6s 7s। তারপরে তুমি লিখবে কি 2p থেকে শুরু করবে, 2p 3p 4p 5p 6p, অর্থাৎ এই দুইটা বাদ দিয়ে দিবে। ওকে, তারপরে যেটা লিখবে এগোর বাদ, অর্থাৎ 3d 4d 5d পর্যন্ত লিখবে। তারপর দুইগর বাদ, এরপরে লিখবে 4f, অর্থাৎ মোটামুটি একটা ত্রিভুজ হয়ে গেল, মানে মোটামুটি ত্রিভুজ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, মানে সহজে মনে রাখতে পারবে। এরপরে যে ঘটনাটা তুমি মানে ইলেকট্রনগুলোকে কীভাবে হিসাব করবে, এইভাবে প্রথমে এইভাবে প্রবেশ করাবে, এইভাবে সমান্তরালে এইভাবে প্রবেশ করাবে ইলেকট্রনগুলা, এইভাবে প্রবেশ করাবে, সমান্তরালে প্রবেশ করাবে। বুঝতে পেরেছ? এই তাহলে আমি যদি এটাকে সাজায় লিখি, প্রথমে ঢুকলো কিসে 1s, অর্থাৎ তাহলে 1sটা সবচেয়ে কম শক্তি, তারপরে কি 2s, তারপরে এটা শেষ হয়ে গেল, তো তারপরে আবার এখানে শুরু, মানে 2p, তারপরে 3s, তারপরে আসলো 3p, তারপরে আসলো 4s, তারপরে আসলো 3d, তারপরে আসলো 4p, তারপরে আসলো 5s, তারপরে শেষ হওয়ার পরে আবার এখান থেকে শুরু 4d, তারপরে 5p, তারপরে 6s, এইভাবে বাকিগুলো পর্যায়ক্রমে যাবে। অর্থাৎ সবচাইতে কম শক্তি হচ্ছে এটা। তারপরে আমি যদি শক্তির এই সম্পর্কটা দেখাই, তাহলে এটা এইভাবে হবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমি একটু দেখে নেই যে আমার ঠিক আছে কিনা। আমরা বলেছিলাম যে n প্লাস l এর মানের উপর তার শক্তি নির্ভর করে। আচ্ছা, এটা তো দেখো তো, n 1 প্লাস s মানে কি 1 প্লাস 0 মানে 1, মানে এটা শক্তি 1। 2 যোগ 0 তাহলে হতো 2। 2 যোগ 1 কত হলো? 3। 3 যোগ 0 মানে কত? 3। 3 যোগ 2 কত হলো? 3 আর 2 5। পি মানে কত? 1। 3 আর 1 4। আচ্ছা, 4 যোগ 0 মানে 4। 3 ডি মানে কত? ডি মানে হচ্ছে 2। ডি মানে 2, তো 3 আর 2 5। তাহলে 4 আর পি মানে 1 5। 5s 5 আর মানে 0 মানে 5। 4 ডি মানে কত? 2। 4 আর 2 6। 5 পি মানে 1, 5 আর 1 6। 6 এস মানে 0, 6 আর 0 মানে কত? 6। তাহলে তোমরা দেখো তো, এটা শক্তি কম, এটা শক্তি তার চেয়ে একটু বেশি, এটা বেশি, এই দুইটা সমান। যেহেতু আমি বলেছিলাম যে এন এর মান যার কম হবে তার শক্তি বেশি কম হবে, এর মান যার কম হবে তার শক্তি কম হবে, সুতরাং এটার কম এটার বেশি। ঠিক আছে, এখানে দুইটা দেখো, এখানে 3 4 তাও ঠিক আছে। এখানে দুইটা সমান, তাহলে কোনটা নিব? যার এর মান কম সেটা আগে নিব, এটা তাও ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাই ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যা আলোচনা করেছিলাম মোটামুটি এই 3টা বিষয়ের উপর তোমাদের একটা ধারণা হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখে নেওয়া যাক যে আমরা কী কী বিষয় নিয়ে আজকে পড়েছি। আমরা পড়েছি পরমাণু শক্তি, মানে কিভাবে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন থাকবে। প্রধান শক্তি স্তর মানে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে প্রধান শক্তি স্তরে। উপশক্তি স্তরে কটা থাকবে? উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এই 2, এটা তোমাদের দেখাই নাই। অর্থাৎ উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2l + 1, এটা দেখানো উচিত ছিল। আচ্ছা, এখন আমরা দেখাই নেই। এই যে আমি বলছিলাম যে 2টা 6টা, অর্থাৎ এসে 2টা, পিতে 6টা, আর ডিতে 10টা, এফে থাকবে 14টা। কীভাবে? ওই যে 2টা, এস মানে কত? এস মানে হচ্ছে এল এর মান, এর মান 0 যদি হয় তো 2 × 2l + 1 মানে কত হলো? যদি এল এর মান 0 মানে এস, তে 2 0 + 1 মানে কত? 2, অর্থাৎ এই 2টা। এটা পি মানে কত? পি হচ্ছে 1। তাহলে যদি এখানে মান বসাই, এতে 2 × 2 × 1 + 1, 3 2 1 2 1 3 3 দুগুণা 6টা, ওই যে 6টা হয়ে গেল। আবার ডিতে 10টা, এটা কীভাবে 10টা? তাহলে এই যদি হিসাব করি 2 × 2 × ডি মানে কত? ডি মানে হচ্ছে 2, ডি মানে 2, তে 2 + 1, 2 দুগুণা 4 1 5, 5 দুগুণা 10টা হয়ে গেল। এই যে 10টা। এফে ঢুকবে 14টা। কীভাবে 14টা ঢুকবে? এটাও সেম, 2 × 2 × এফ মানে কি? এফ মানে 3, 3 দুগুণা 6 1, এই যে এইভাবে 2 × 12 + 1, 3 দুগুণা 6 আর 1 7, 7 দুগুণা 14টা, এই যে 14টা প্রবেশ করলো। অর্থাৎ এইভাবে ইলেকট্রনগুলা প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখেছি যে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়। প্রথমে প্রথম শক্তি স্তর মানে কম শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে যার শক্তি বেশি সেখানে ইলেকট্রনগুলা প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তুমি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তোমাদের বোঝার সুবিধা যদি অসুবিধা হয়, তাহলে আমি পরবর্তী ক্লাসে আবার এটা বিষয়ে আমরা আবার রিপিট করব। তখন তোমরা ভালো থাকো, লেখাপড়ার ভালো করে প্রস্তুতি নাও, পরীক্ষার প্রস্তুতি নাও। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।